পবিত্র মাহে রমজান শুরু, মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়, ভোগ বিলাস পরিহার করে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার। চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপি নেতাদের, সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করছে সংস্কার আকাঙ্ক্ষার ওপর, জানালেন প্রেস সচিব। সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো দরকার বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়রা আইন না মানলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বিজিবির। এবং মার্চে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ মামলার প্রতিবেদন দেবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব নিয়ে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। শুরু হলো পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে শনিবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এসইউ সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 11 মাসের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। তাই তো শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যাওয়ার তথ্য জানান। উদযাপিত হবে 27 মার্চ 2025 বৃহস্পতিবার দিবাগত রাতে। রমজান মাসে চাঁদ দেখা যাওয়ায় পাজামা পাঞ্জাবি পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা। জামাতে ইশার সালাত আদায়ের পর তারাবির নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রমজান উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, পবিত্র মাসে সংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ মেলে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং সংযম পরিদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রমজানের আগে আরেক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। আমদানি শুল্ক ও আয়কর কমানো হলেও নিয়ন্ত্রণহীন খেজুরের বাজার। লেবু, শসা, বেগুনের দামও আগের চেয়ে চড়া, ঊর্ধ্বমুখী মাছ মাংসের দামও। এদিকে বোতলজাত সয়াবিন তেল সংকট, চরম ভোগান্তি পোয়াচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। গতবার যেভাবে কিনেছি এবার একটু বেশি মনে হলো, যে প্রত্যেকটার মধ্যে 100-200 টাকা করে বেশি আছে। মরিয়ম 1100 একদম ফিক্সড, তাহলে তো দাম আমার কাছে মনে হয়নি যে কমেছে ওইভাবে। খেজুরের দাম নিয়ে এভাবেই অস্বস্তির কথা জানালেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ক্রেতারা। রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানির ওপর কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15%, অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 3% এবং 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে 38.70% নির্ধারণ করা হলেও উল্টো চিত্র বাজারে। গেছে বছরের তুলনায় এবছরে প্রতি কারণে 400 থেকে 500 বাড়তি। সরকার যে বলছে যে এটার দাম কমায় দিচ্ছে, কিন্তু এটা বাজারের মধ্যে সঠিক দাম থাকবে, কিন্তু এগুলি তো আর তো যাচাই করে না। নিম্ন আয়ের মানুষের নাগালে নেই লেবু, শসা, বেগুনের দাম। প্রকার ভেদে লেবুর হালি 50 থেকে 100 টাকা, আর প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। হাইব্রিড শসা 60, দেশি শসা 80 থেকে 120 টাকা। আমাদের তো এটা বরাবরই থাকে একটা সিন্ডিকেট, রোজা আসলে আমরা দাম দ্বিগুণ করে দিই। লেবুর দাম তো অনেক, দেশি যেটা কাগজি লেবু 300 টাকা ডজন চাচ্ছি। একটা লেবুর দাম 30 টাকা কেবল কিনে নিয়ে আসলাম। আমরা কি সিঙ্গাপুরে আছি না বাংলাদেশে আছি? দাম অপরিবর্তিত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল সংকটে। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। ওপেনলি রাখেও না, টাকা বেশি দিলে কোথা থেকে এনে দিচ্ছে, এই সিস্টেম তো ভালো না। সয়াবিন তেল মনেগঞ্জে পাই না,
যদিও কিছু দেয়, হালকা কিছু তেল দেয়, হ্যাঁ মানে চাহিদার তুলনায় অনেক কম। গত 1 মাসের ব্যবধানে এখনো স্বস্তি ফেরেনি মাংসের বাজারে, বরং বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। আমার যে পরিবারের সদস্য তাতে 5 কেজি মাংস কিনলে ভালো হয়, আমি ঘুরতেছি 3 কেজি মাংস কেনার জন্য, তাও আমার জুলুম হচ্ছে। বেড়েছে ইলিশ, রুই, কাতল, কাঁচকি, পাবদা সহ সব রকম মাছের দামও। কেজি করে 200-300 টাকা বাড়তি। উৎসব পার্বণে যে অনেক সময় ডিসকাউন্ট দেয়, কিন্তু বাংলাদেশে এর কোনো বেলাই নাই। রমজান শুরুর আগেই ডাল, ছোলা, চিনির মতো মুদি পণ্যের দাম বাড়তে থাকলেও এবার এসব নিত্য পণ্যের দাম এখনো স্থিতিশীল। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাসে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, ইতোমধ্যে এলাকা ভিত্তিক সন্ত্রাসের তথ্য মিলেছে। পুরো রমজান জুড়ে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন চলবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রমজান মাস ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে নিজেদের কার্যক্রম তুলে ধরতেই সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শুরুতেই পুলিশের মূলনীতির কথা স্মরণ করিয়ে দেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বলেন, সাধারণের কাছে আস্থা আর অপরাধীদের জন্য আতঙ্ক হতে চায় পুলিশ। বরাবরের মতো এই পবিত্র মাসে নগরবাসী নিরাপত্তা বিধানের জন্য ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রমজানে বাড়ে মানুষের কর্মযজ্ঞ, লেনদেনও বাড়ে কয়েক গুণ। তাই বিশেষ এই মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর পুলিশ। এজন্য নিয়মিতর পাশাপাশি চলবে বিশেষ গোয়েন্দা অভিযান। ইতোমধ্যেই এলাকা ভিত্তিক সন্ত্রাসের তথ্য এসেছে গোয়েন্দা পুলিশের হাতে। সেই তথ্য ধরেই চলছে অল আউট অ্যাকশন। ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবি প্রধান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও সহায়তা করছে গোয়েন্দা পুলিশ। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি, যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলে বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। আর নতুন দলকে স্বাগত জানালেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের রাজনৈতিক দর্শন এখনও জানা যায়নি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। স্থানীয় সরকার আগে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন, এই দলকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে। আবার শেখ হাসিনার শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে, তার উত্তরে দরকার নির্বাচন। সেই নির্বাচন জাতীয় সংসদের হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, এই 16 বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না। এদিকে প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ঘিরে একই দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয় না, 60 লক্ষ মামলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর আলোচনা অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের চেতনা ছিল দুর্নীতি, ব্যাংক লুটার, অর্থ পাচার করা। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য
আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে, এই কাজগুলো করতেন, কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি। এই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। নতুন রাজনৈতিক দলের এজেন্ডা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পাবেন করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকার ইতোমধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করছে সংস্কার আকাঙ্ক্ষার উপর। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কোর রিফর্মের ক্ষেত্রে ডিসেম্বর নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে আরও 3 মাস সময় লাগবে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিএনপির রোডম্যাপ দাবি প্রসঙ্গে এসব কথা বলেন প্রেস সচিব। খাদ্যপণ্যের দাম গেল রমজানের চেয়ে সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের ডাকে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম বলেন, গেল রমজানের তুলনায় এবার বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। চেষ্টা থাকবে পুরো রমজান জুড়ে এই পরিস্থিতি অব্যাহত রাখার। এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসেছে, কমেছে, এবং এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়েও কথা বলেন তিনি। ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তারা হয়তো নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছে, সেটা নির্ভর করছে সংস্কার আকাঙ্ক্ষার উপর। এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। কোর রিফর্ম চাইলে ডিসেম্বরে নির্বাচন হবে, একটু বেশি সংস্কারের ক্ষেত্রে আরও 3 মাস লাগবে। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান, তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত। এই সময় প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনার ডাকাতি ঘটনা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আঞ্চলিক একটা সড়ক পাবনার সাথিয়ায়, সেখানে গতকাল রাতে গাছের গুঁড়ি ফেলে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল এবং একটা সিএনজি অটোরিকশা, এই 3টার পরিবহনে ডাকাতি হয়েছে। ঘটনার পরপরই, ঘটনার প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর এরপরে আর কোনো ঘটনা বাড়তে পারেনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরও বাড়ানোর দরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার কক্সবাজারের উখিয়ায় 64 বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের 34 ব্যাটালিয়নের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে 64 বিজিবির সঙ্গে আরও 4টি ব্যাটালিয়ন যুক্ত হল। উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক,
হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না, তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। মাদক চোরাচালান বন্ধে নতুন ব্যাটালিয়ন ভূমিকা রাখবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরো বাড়ানো দরকার। এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে এই চেষ্টা। সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলেও জানান তিনি। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আফরিন পপি, মোহনা সংবাদ। চলতি মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দেবে প্রসিকিউশন। এর 1 থেকে 1.5 মাসের মধ্যেই শুরু হবে বিচার কাজ। শনিবার সকালে সিলেটে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার শীর্ষক কর্মশালা শেষে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভারত বাংলাদেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এর আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশ নিয়ে ভুলভাল সংবাদ প্রচারের পাশাপাশি অতিরিক্ত বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে আগ্রাসী আচরণ করছে তা আমলে নেওয়ার কোনো কারণ নেই। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। এতে প্রধানত আলোচনা হয়েছে সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে। কিন্তু ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পকে যেভাবে খোঁচানোর চেষ্টা করেছেন এক ভারতীয় সাংবাদিক, তা ছিল রীতিমতো বিস্ময়কর। ট্রাম্প তার প্রশ্ন কেবল এড়িয়েই যাননি, উল্টো ভারতকেই একহাত নিয়েছেন। ক্ষমতায় আসলে মোদির সাহায্যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখলাম। অনেকে বলতেছিল ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হবে ট্রাম্প আসার পর, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মতো একটা বাইরের শক্তিকে মোদির মতো প্রধানমন্ত্রীর কাছে আসলে আমাদেরকে নিয়ে কি ব্যবস্থা করতে হবে সেটা হস্তান্তর। বিশ্লেষকের মতে দুই দেশের বাণিজ্যিক বৈঠকে এ ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত। সস্তার জনপ্রিয়তার জন্য ভারতীয় মিডিয়ার এমন আচরণ হাস্যকর ছাড়া কিছুই নয়। যেখানে রীতিমতো ইন্ডিয়া ইউএস এর বাইলেটারাল রিলেশনশিপ রিভাইজড হচ্ছে, এনার্জি পার্টনারশিপ, ডিফেন্স পারচেজ আর বাইলেটারাল ট্রেড নিয়ে কথা হচ্ছে, সেখানে এমন একটি প্রশ্ন কিভাবে আসে কারণ এটি একটি প্রিডিটারমাইন্ড, অপ্রাসঙ্গিক আর উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। বাংলাদেশের আগস্টের পরিবর্তনের পর থেকে ইন্ডিয়ান গদি মিডিয়ার যে ক্রেজি আচরণ, এই প্রশ্নটা তারই এক্সটেনশন। স্বৈরাচারী হাসিনার পতনে জুলাই আগস্ট গণ আন্দোলন নিয়েও মিথ্যাচার করেছে ভারতীয় গণমাধ্যম। শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই মোদি অনুগত কিছু ভারতীয় মিডিয়া ছাত্র জনতার ওই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করেছে। এতে দুই দেশের মানুষের মাঝে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। গণঅভ্যুত্থান সময়টাতে আমরা দেখেছি যে ভারতীয় যে মিডিয়া তারা বাংলাদেশকে একটা বিকৃতভাবে তাদের মিডিয়াগুলোতে প্রচারের একটা পায়তারা করেছিল। পেইড মিডিয়া আছে, বিশেষ করে আপনি যদি ময়ূখের কথা বলেন এবং আরো কিছু চ্যানেল আছে, এদের বেসিক্যালি কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো। মোদির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাংলাদেশের পট পরিবর্তন বিষয়ে পূর্বসূরি বাইডেনের বক্তব্যেই অটল থাকেন ট্রাম্প। ভারতীয় সাংবাদিকের এমন খুঁচিয়ে প্রশ্ন করাকে ক্লিক বাইট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রিপোর্টার চাচ্ছিলেন ইন্ডিয়ান গদি মিডিয়ার জন্য একটা ক্লিক বেট বের করতে, কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে শুধু বিগ পাওয়ার পলিটিক্সের কনস্পিরেসি দিয়ে বুঝতে চেষ্টা করলে আপনি রিয়ালিটি বুঝতে পারবেন না। মূলত যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি যে বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন তা আড়াল করতেই বিজেপি পক্ষের মিডিয়া বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারতের জনগণকে ধোঁকা দিতে চাইছে, যোগ করেন অধ্যাপক মঈনুদ্দিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া প্রতিটি গুম খুনের বিচার বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। শনিবার পল্লবীতে বিভিন্ন সময়ে বিএনপির গুম হওয়া নেতাকর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি। বিস্তারিত মাহবুব হাসান রিফনের প্রতিবেদনে। বিভিন্ন সময়ে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের পরিবারের খোঁজ খবর নেন তিনি। কমিশনার, হাই কমিশনার, তারপরে কমিশনারের কাছে জমা দিছি কাগজ, ওনারা দেখতেছে, ওনারা আমার কালকেও ডাকাইছে, ওনারা বলতেছে যে আমাদের জানাবে। যার মাথার ছাদ না থাকে সে তো অনেক কষ্ট চলে। তারপরও আমার এই বিএনপির তরফ থেকে এই আমিনুল ভাই আছে, মিল্টন ভাই, তারপর তারেক জিয়া ভাই, ওইখান থেকেই তো আমার ছোট ছেলের পড়ালেখার ব্যাপারে যাবতীয় সবকিছু সে ওইখান থেকে করছে। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের বিচার করা হবে, যা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচার বহির্ভূত গুম করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং সেই বিচার এই দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য একটি এক্সাম্পল তৈরি হবে। এদিকে পল্লবী বিএনপি ও যুবদলের আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সরকারের একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন আগে করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটি গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে যদি এখন নির্বাচন দেন, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এদেশের জনগণের ভোটে বিএনপি। এই জন্য তারা একটি মহল, ওই যে আওয়ামী যে ষড়যন্ত্র প্রেতাত্মাকারীরা, তারা এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে আগে স্থানীয় নির্বাচন দেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনার আমলে যেমন ছিল তার থেকে এখন কোনো অংশেই খারাপ নয় বলে মন্তব্য করেছে রাবি উপাচার্য সালাহ হাসান নকিব। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে নতুন বাংলাদেশ পুরনো সংকট আইন শৃঙ্খলার ভবিষ্যৎ শীর্ষক এক সংলাপে তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকার কোনো কারণও নেই। আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইম বলেন, কেউ বিপ্লবের সমালোচনা করলে তার মুখ বন্ধ করা সমীচীন হবে না। অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম সহ রাবির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনোদিনই সন্তুষ্ট হওয়ার মতো কিছু ছিল না, আজকেও সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই। আজকের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা খুবই খারাপ, কিন্তু সেটা হাসিনা শাসনের তুলনায় কোনো দিক থেকেই খারাপ না। আর বিপ্লবের পথে যেই আসলে আপনার বিরুদ্ধে কথা বলবে তাকে মনে করবে প্রতি বিপ্লবী, বিপ্লবের যেই সমালোচনা করবে তাকে মনে করবে যে ওর মুখ বন্ধ করা দরকার। উর্দুভাষী ক্যাম্পবাসী নেতৃবৃন্দের উপর মামলার প্রতিবাদে রাজপথে থাকার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট কর্তৃক উর্দুভাষী সংখ্যালঘু ও তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঢালাও মামলা প্রত্যাহার না করলে আত্মহত্যা কর্মসূচির ঘোষণা করেন আয়োজক সংগঠনের সভাপতি। ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জয়পুরহাটের বড় মাছ বাজারের ব্যবসায়ীরা। বাজারে ভবনের অবস্থা জরাজীর্ণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ও কাদা পানিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি বাজারটি সংস্কার করলে মানুষের আনাগোনা ও বেচাকেনা বাড়বে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছের বাজারটি বেহাল, যেখানে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয় এবং ভিড় করে হাজারো ক্রেতা। কিন্তু এত বড় বাজারে পানি নিষ্কাশন সহ ক্রেতা বিক্রেতার জন্য নেই তেমন কোনো সুব্যবস্থা। ফলে বাধ্য হয়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ দোকানেই ঝুঁকি নিয়ে কেনা বেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের।
দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বারবার বলেও সমাধান মেলেনি বলছেন ব্যবসায়ীরা। ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী ক্রেতা ও বিক্রেতাদের। আমাদের এই যে ওয়াল ফাটে গেছে, ছাদ ফাটে গেছে, কাস্টমারের মাথায় ছাদ টুকরা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমরা আমাদের জীবন ঝুঁকিপূর্ণ কাটাচ্ছে। আমরা দোকান ভাড়া, ভ্যাট ট্যাক্স সবই দেই, খাজনা দেই, কিন্তু আমাদের মার্কেটের সংস্কারটা করা অতীব জরুরি। প্রত্যেকটা পিলারে ব্যবসায়ীরা মানে রড বা দড়িতে বেঁধে রাখছে। এখানে আমরা যারা ক্রেতা আছি, বাজার করতে আসা আমাদের জন্য অনেকটা রিস্ক। মেঝের অবস্থাটা খুব অস্বাস্থ্যকর, দাঁড়ানো যাচ্ছে না, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মাঠ বাজারটা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। জনগণের দুর্ভোগ ও জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন এ কর্মকর্তা। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এখন অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই আমরা দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে এই দুইটা হাটেরই মানে উন্নয়ন এবং সংস্কার যাই বলি না কেন সেই কাজগুলো করা হবে। বাজারটি সংস্কারে বরাবরের মতো আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বাকবিতণ্ডতা হয়। বিষয়টি মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর মধ্যে জানা গেছে দুপুরের খাবার না খাইয়েই জেলেনস্কি হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেন ট্রাম্প। এদিকে জেলেনস্কির ওয়াশিংটন সফরকে কিয়েভের জন্য সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক হয় শুক্রবার। যুদ্ধ পরিস্থিতি সহ নানা কারণে বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই বৈঠক, কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো দুই নেতার সেই আলোচনা। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়। এমনকি যৌথ সংবাদ সম্মেলন বাতিলের কথা জানানো হয় জেলেনস্কিকে। সংবাদ মাধ্যম সিএনএনকে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসের ভেতর ঝগড়ার পর ট্রাম্প তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে আলাদা একটি রুমে চলে যান। অপরদিকে জেলেনস্কি তার প্রতিনিধি সহ আরেকটি রুমে চলে যান, যেটি সাধারণত রাষ্ট্রীয় কোনো অতিথি এলে হয়ে থাকে। এরপরই ট্রাম্প তার মন্ত্রীদের জানান জেলেনস্কি যে ভাষায় কথা বলেছে তাতে তিনি অসম্মানিত বোধ করছেন। এরপর তিনি তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালসকে দিয়ে ইউক্রেনীয় দলের কাছে বার্তা পাঠান জেলেনস্কি যেন হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। তবে ইউক্রেনীয়রা কথা বলার আগ্রহ প্রকাশ করেছিল। সিএনএন বলছে জেলেনস্কি ও তার দল হোয়াইট হাউসে দুপুরের খাবারও খেতে পারেনি। তাদের জন্য যেসব খাবারের আয়োজন করা হয় সেগুলো সেখানেই পড়েছিল। আহারের আগেই তাদের সরাসরি বের হয়ে যেতে বলেন ট্রাম্প। এরই মধ্যে এই ঘটনায় জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানিয়েছে। এদিকে জেলেনস্কির ওয়াশিংটন সফর কিয়েভ সরকারের সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যদিও জেলেনস্কি বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও পুনরুদ্ধার সম্ভব। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তারপর পরস্পরকে ছাড় দিতে নারাজ দুই দল। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে যে কোনো এক দল। 2022 সালের পর ভারতকে ওয়ানডেতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। পাকিস্তানের মাটিতে পয়েন্টের হিসাব কষতে কষতে চুল ছিঁড়ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানরা। অন্যদিকে ভিন্ন চিত্র দুবাইতে। গ্রুপ পর্বে উত্তাপবিহীন এক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দু দলের সেমিফাইনাল আগে নিশ্চিত হয় এই ম্যাচ নিয়ে মাথা ব্যথা নেই কারোরই। ব্ল্যাক ক্যাপদের ট্রফির শোকেসে দ্বিপক্ষীয় বহু ট্রফি থাকলেও আইসিসির ইভেন্টে অর্জন খুব একটা সমৃদ্ধ নয়। একবার করে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ও আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটি কম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস, কারণ ম্যাচে ভারতীয় স্পিনারদের ভালোভাবেই সামলাতে হবে রাচিন রবীন্দ্র, উইলিয়াং, কেন উইলিয়ামসন, টম লাথামদের। রশিদ খান, কুলদীপ যাদবকে টপকে 5 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার মিচেল ব্রাসওয়েল। ইকোনমিও সবার চেয়ে ভালো। দুবাইয়ের স্লো উইকেটে তার কাছ থেকে এমন পারফরমেন্সই আশা করবে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচ পাকিস্তানে খেললেও এবার তাদের লড়তে হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে, যেখানে ভারত খেলেছে তাদের এবারের আসরের সব ম্যাচ।
অনুশীলনে অনেকটা নির্ভর ভারতীয় দল। আইসিসির ইভেন্টে সবসময় অপ্রতিরোধ টিম ইন্ডিয়া, এবারও ব্যতিক্রম নয়। নিজেদের প্রথম 2 ম্যাচে অনেকটা হেসে খেলে হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। শেষ ম্যাচেও জয়ের ধারাটা ধরে রাখতে চায় দলটি। 3 স্পিনার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছে ভারত। এবার মিডল ওভারে ঘূর্ণি ফাঁদে ফেলে কিউই ব্যাটসম্যানদের আটকাতে প্রস্তুত কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলরা। ওয়ানডে ফরম্যাটে আইসিসির ইভেন্ট সহ 118 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে ভারতের 60টির বিপরীতে নিউজিল্যান্ডের জয় 50 ম্যাচে। 1 ম্যাচ টাই আর 7 ম্যাচে ফলাফল শূন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। পবিত্র মাহে রমজান শুরু, মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়, ভোগ বিলাস পরিহার করে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার। চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপি নেতাদের, সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করছে সংস্কার আকাঙ্ক্ষার উপর, জানালেন প্রেস সচিব। সীমান্তরক্ষী বাহিনী সক্ষমতা আরও বাড়ানো দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়রা আইন না মানলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বিজিবির। এবং মার্চে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ মামলার প্রতিবেদন দেবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব নিয়ে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করে www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।